নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এমন একটা গল্প নিয়ে এসেছি যেটা শোনার পর হয়তো অন্ধকার রাতে একা থাকতে একটুকু হলেও আপনাদের অস্বস্তি হবে। সাধারণত ভূত মানেই আমাদের কাছে এক ভয়ানক অন্ধকার আর গা ছমছমে অনুভূতি। আজকের গল্পটাও ঠিক তেমনই এক রহস্যে মোড়া। চারপাশের পরিবেশ শান্ত হয়ে এলে বুকের ধুকপুকুনি যখন বেড়ে যায়, ঠিক সেই মুহূর্তে এক কাহিনী আজ আমি আপনাদের শোনাবো। মন দিয়ে শুনুন আজকের গল্প, আঁধার রাতের অ্যাম্বুলেন্স। লেখিকা অভিষ্ঠা এবং গল্প পাঠে রয়েছি আমি অভিষ্ঠা। পূর্ব বর্ধমান জেলার ছিলামপুর গ্রামে রমেশের বাড়ির সামনে দিয়ে রোজ অ্যাম্বুলেন্স যাতায়াত করে, কারণ তার বাড়ির পাশেই একটি বড় সরকারি হাসপাতাল বা নার্সিংহোম আছে, অথবা ওই রাস্তাটি গ্রাম থেকে জেলা সদর হাসপাতালে যাওয়ার প্রধান সংযোগকারী পথ। দিনের বেলায় এলাকাটা জনবহুল হলেও রাতের বেলায় যেন জনশূন্য, খাঁ খাঁ করে চারিদিক। থমথমে পরিবেশ তৈরি হয়। রাত 10টার পর কেউ আর বাড়ির বাইরে পা রাখে না চট করে। রমেশরা দুই ভাই, রমেশ আর সুরেশ, আর তাদের মা। সুরেশ একদমই ছোট, ওর বয়স মাত্র 12 বছর, আর রমেশের বয়স এখন প্রায় 25 বছর। তাদের মায়ের বয়স হয়েছে প্রায় 50 বছর এবং তিনি এখন দীর্ঘস্থায়ী কিডনির অসুখে ভুগছেন। তাই হুট করে শরীরটা খারাপ হলেই রমেশকে রাত বিরেতেই একা একা হাসপাতালের দিকে ছুটে যেতে হয়। সেদিনটা ছিল আমাবস্যা, বারটা ছিল শনিবার। হঠাৎ করে রাতে 12:30টার সময় রমেশের মায়ের বুকে প্রচণ্ড ব্যথা আরম্ভ হয় এবং তিনি যন্ত্রণায় ছটপট করতে থাকেন। মায়ের সেই অসহ্য অবস্থা দেখতে না পেরে রমেশ দিশেহারা হয়ে পড়ে। সে তৎক্ষণাৎ ঘর থেকে ছুটতে বেরিয়ে যায় একটি অ্যাম্বুলেন্স ডাকতে, অথবা যদি কোনো গাড়ির ব্যবস্থা করা যায় সেটা দেখতে। সেই গাড়ি নিয়েই সে তক্ষুনি মাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে বলে স্থির করে। চারিদিকে থমথমে পরিবেশ আর নিশ্চিদ্র অন্ধকারের মাঝেই রমেশ সাহায্যের আশায় দৌড়াতে থাকে। সেদিন রাস্তায় গাড়ি তো দূরের কথা, কোনো একটা লোক পর্যন্ত ছিল না। নিরুপায় রমেশ সাহায্যের আশায় এদিক ওদিক দৌড়াতে থাকে। হঠাৎ তার কানে আসে একটা পরিচিত শব্দ। দূর থেকে একটা অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ ভেসে আসছে। সে দেখল হেডলাইটের আলো ফেলে অ্যাম্বুলেন্সটা আস্তে আস্তে তার দিকেই এগিয়ে আসছে। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে জানাতে রমেশ দেখল অ্যাম্বুলেন্সটা ঠিক তার সামনেই এসে দাঁড়ালো। গাড়ির ভেতর আবছা আলোয় সে দেখতে পেল সামনের দুজন লোক বসে আছে। তাদের মুখগুলো কেমন যেন ভাবলেশহীন, স্থির হয়ে সামনের দিকে তাকিয়ে রয়েছে। রমেশ হাঁপাতে হাঁপাতে তাদের কাছে এসে সাহায্য চাওয়ার জন্য এগিয়ে গেল। রমেশ দেখল লোক দুটো অদ্ভুতভাবে সামনের দিকে তাকিয়ে বসে আছে। তাদের মুখে কোনো কথা নেই এবং চোখের পাতাও পর্যন্ত নড়ছে না। সে কাছে গিয়ে কাতর স্বরে লোক দুটোকে বলে, আমার মা খুব অসুস্থ, এই সামনেই একটা হসপিটাল আছে, ওখানে কি নিয়ে যেতে পারবে? যা টাকা লাগে আমি তোমাদের দিয়ে দেব। তোমরা এক কাজ করো, নেমে এসে আমার বাড়ির সামনে গিয়ে একটু দাঁড়িয়ে আমাকে সাহায্য করো মাকে নিয়ে আসতে, তারপর আমরা সবাই গাড়িতে উঠব। রমেশের কথা শুনে লোক দুটো কোনো প্রতিক্রিয়া হলো না। তারা আগের মতোই স্থির হয়ে সামনের দিকে তাকিয়ে রইল। তাদের এই অস্বাভাবিক আচরণ রমেশের মনে এক অদ্ভুত আশঙ্কার সৃষ্টি করল। তার কিছুক্ষণ পর লোক দুটো যান্ত্রিকভাবে গাড়ি থেকে নামলো। তাদের হাঁটা চলা ছিল একদম রোবটের মতো আড়ষ্ট। তারা রমেশের পেছন পেছন বাড়ির ভেতর গিয়ে তার মাকে ধরল এবং অতিপ্রাকৃত ক্ষিপ্রতায় মাকে নিয়ে এসে গাড়িতে শুইয়ে দিল। কাজ শেষ করেই তারা আবার ঠিক আগের মতো নিজেদের সিটে গিয়ে পাথরের মূর্তির মতো বসে পড়ল। চালকের পাশে বসা লোকটি একটি আঙুল দিয়ে পেছনের সিটটি দেখিয়ে দিল,
যেন ইশারায় রমেশকে ভেতরে বসার নির্দেশ দিল। মায়ের যন্ত্রণাকাতর মুখের দিকে তাকিয়ে রমেশ আর দেরি করল না। এক অজানা আশঙ্কায় বুক কাঁপলেও সে দ্রুত গাড়িতে উঠে পড়ল। রমেশ আসলে জানতও না যে আজকে তার সঙ্গে কি কি ঘটতে চলেছে। ঘড়ির কাঁটা তখন গভীর রাতের সংকেত দিচ্ছে, আর চারপাশটা নিঝুম। অ্যাম্বুলেন্সের ভেতরে ভ্যাপসা একটা গন্ধ, যা রমেশের নাকে বারবার ধাক্কা দিচ্ছিল। ওই অদ্ভুত লোক দুটোর যান্ত্রিক চালচলন আর শ্মশানের মতো নিস্তব্ধতা তার মনে বারবার ডাকছিল। কিন্তু মায়ের যন্ত্রণার সামনে সে তখন নিরুপায়। ভাগ্যের কোনো নিষ্ঠুর পরিহাস তাকে এই ছমছমে রাতের অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে, সেটা ছিল তার কল্পনার বাইরে। সে ভাবতেও পারেনি যে এই যাত্রা তার চেনা জগতের বাইরে এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে চলেছে। রমেশ গাড়িতে উঠল এবং ওঠার কিছুক্ষণ পর তার আস্তে আস্তে সে যেন ঘুমের দিকে ঢলে পড়ল এবং সে অনুভব করল যে সে রাস্তার মাঝখানে শুয়ে আছে এবং অনেক দূর থেকে একটি অ্যাম্বুলেন্স ঠিক তার দিকেই এগিয়ে আসছে। পরক্ষণে সে যখন চিৎকার করতে যাবে তখন সে দেখল গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে তখনই চোখটা বুজে দিল এবং তার কিছুক্ষণ পর চোখ খুলে দেখল সে গাড়িতেই বসে আছে। রমেশ ভাবছিল সে বোধহয় এতক্ষণ স্বপ্ন দেখছিল, কিন্তু পরক্ষণেই সে ভাবল সত্যি কি এটা স্বপ্ন ছিল নাকি অন্য ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে তার সঙ্গে। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরের সেই ভ্যাপসা গন্ধটা আরও তীব্র হয়ে উঠল। রমেশ খেয়াল করল তার নিজের হাতে থাকা ঘড়ির কাঁটাগুলো উল্টো দিকে বনবন করে ঘুরছে। তীব্র এক আতঙ্কে সে সামনের দিকে তাকাতেই রমেশের রক্ত হিম হয়ে গেল। দেখল চালকের আসনে বসে থাকা সেই অদ্ভুত লোক দুটির ঘাড় যেন যান্ত্রিকভাবে 180 ডিগ্রি ঘুরে গেছে। তাদের ধর সামনের দিকে থাকলেও মুখগুলো সরাসরি রমেশের দিকে ফেরানো। সেই ভাবলেশীন মুখে এখন এক পৈশাচিক বিদ্রুপের হাসি। নিথর চোখে তারা রমেশের দিকে তাকিয়ে এমনভাবে হাসছে যেন তারা কোনো এক শিকারকে জালে বন্দি করে ফেলেছে। ভয়ে রমেশ চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। হঠাৎ একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে অ্যাম্বুলেন্সটা থেমে গেল। রমেশ দেখল সামনের লোক দুটোর শরীর ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। ঠিক তখনই রমেশের ঘুমটা ভেঙে গেল। সে দেখল সে নিজের বিছানায় শুয়ে আছে, ঘামে তার শরীর ভিজে যাচ্ছে। সে ভাবল, যাক, সবটাই তাহলে একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই পাশের ঘর থেকে তার ভাই সুরেশ চিৎকার করে উঠল, দাদা, তাড়াতাড়ি আয়, মায়ের শরীর খুব খারাপ লাগছে। রমেশ তড়িঘড়ি করে ঘর থেকে বেরোতেই থমকে দাঁড়িয়ে রইল। জানলার বাইরে সেই চেনা সাইরেনের শব্দ ভেসে আসছে। সে দেখল অন্ধকারের ভেতর দিয়ে সেই অ্যাম্বুলেন্সটা ঠিক তার বাড়ির সামনেই এসে দাঁড়ালো। সে ভ্যাপসা ঠান্ডা গন্ধটা আবার তার নাকে এলো। রমেশ বুঝতে পারল এবার আর স্বপ্ন নয়, আধার রাতের সেই অ্যাম্বুলেন্স সত্যি সত্যিই তাকে এবং তার মাকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে। গাড়ির পেছনের দরজাটা নিজে থেকেই খুলে গেল। এক অজানা টানে রমেশ আর তার মা আর তার ছোট ভাই সুরেশ তিনজনেই যান্ত্রিকভাবে গাড়ির ভেতর উঠে পড়ল। তারা ভেতরে বসতেই দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। এরপর কোনো শব্দ ছাড়াই আধার রাতের অ্যাম্বুলেন্সটা যেন ঘন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে পাড়াপড়শিরা এসে দেখল রমেশের ঘর ফাঁকা পড়ে আছে, সেখানে আর কেউ নেই। আশা করছি আপনাদের গল্পটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর অনেক অনেক শেয়ার করে দিন। সাথে সাথে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন যে আপনাদের গল্পটা কেমন লাগলো আর আপনারা কোন ধরনের গল্প পেতে চাইছেন। এবং তার সঙ্গে বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অন্যান্য গল্প পাওয়ার জন্য।